সালেরই কথা, শ্রীলঙ্কার $2 বিলিয়ন রিজার্ভ ফুরিয়ে গিয়েছে এবং যার ফলশ্রুতিতে শ্রীলঙ্কার কোনো পাম্পে তেল নেই, হাসপাতালে বিদ্যুৎ নেই, যার কারণে রোগীরা ধুকে ধুকে হাসপাতালের বেডে বসেই মারা যাচ্ছে। শ্রীলঙ্কা 2022 সালে কেমন যেন তলানিতে নেমে আসছিল শুধুমাত্র ডলারের রিজার্ভ ফুরিয়ে যাবার কারণে। আচ্ছা, কে তৈরি করলো এই সিস্টেম যার ফলশ্রুতিতে যে কোনো দেশের কাছ থেকে ডলারের রিজার্ভ ফুরিয়ে গেলেই তারা তলানিতে নেমে আসবে, এবং কারা কিভাবে চালাচ্ছে বা এই সিস্টেম? এই প্রশ্নের উত্তর বের করতে হলে আমাদের বেশ কিছু বছর আগে চলে যেতে হবে। সাল চলছিল 1944, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর্যায়ে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা সকলেই হামলা পাল্টা হামলা এর মাধ্যমে তারা ধূলিসাৎ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল। তখন শুধুমাত্র একটি দেশই যারা এই যুদ্ধে অক্ষতই থাকেনি, তারা এই যুদ্ধের কারণে বিশ্বের 80% স্বর্ণ নিজেদের আয়ত্তে করে নিয়েছিল ব্যবসার মাধ্যমে। অর্থাৎ সমস্ত দেশ মরেছে এবং তারা করেছে এই যুদ্ধে ব্যবসা। তারা অন্য কেউ নয়, আমেরিকা। এবং সেই বছরই আমেরিকায় বিশ্বের 44টি দেশের প্রতিনিধি ব্রিটেন উডস শহরে গিয়ে জমা হলো এবং একটি গোপন বৈঠকে বসলো। কোনো ক্যামেরা নেই, কোনো সাংবাদিক নেই, শুধুমাত্র তারাই। এবং একটি প্রশ্ন পুরো টেবিলে ঘোরাফেরা করছিল, কে তৈরি করবে সেই কারেন্সি যার মাধ্যমে পরবর্তী বিশ্ব শাসিত হবে, এবং কে বানাবে সেই সিংহাসন যার মাধ্যমে পরবর্তী বিশ্ব চলবে সুষ্ঠু ও সঠিকভাবে। সকলের চোখ আটকে গেল আমেরিকার দিকে। উত্তরটা খুবই সহজ, কারণ তাদের সেই সময় ছিল উন্নত প্রযুক্তি, সেই সময় ছিল উন্নত সামরিক শক্তি, যার ফলশ্রুতিতে সকলের চোখ আমেরিকায় আটকালো এবং আমেরিকাই হয়ে উঠলো তারপরে আস্তে আস্তে বিশ্বের রাজা। এবং সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হলো, আমেরিকার ডলার এবং স্বর্ণ এক সুতোয় গাঁথা থাকবে, অর্থাৎ $35 সমান সমান 1 আউন্স স্বর্ণ। অর্থাৎ পুরো স্বর্ণের মানটাই নীতি নির্ধারক হবে আমেরিকা, এবং তারপর থেকেই ডলার হয়ে উঠল বিশ্ব কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু একই খেলা আর কতদিনই চালাবে তারা? 27 বছরের বেশি টিকলই না এই খেলাটি, অর্থাৎ 1 আউন্স সমান সমান $35। সাল চলে আসলো 1971। তখন আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। আমেরিকা এই যুদ্ধে কোটি ডলার খরচ করছিল, অর্থাৎ ডলার শেষ মানে স্বর্ণের রিজার্ভও আমেরিকার কাছ থেকে একেবারে তলানিতে নেমে আসছিল। এই খবরটি পেল ইউরোপ সোসাইটিগুলো। তারা চিন্তা করলো, যদি ডলার আমি এখন আমেরিকাকে দিই, সে তো আমাকে স্বর্ণ দিতে পারবে না চুক্তি অনুযায়ী। ঠিক এই চিন্তাটা পরেই একটি বড় খেলা দিল ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট। সে জাহাজ ভর্তি করে ডলার পাঠালো আমেরিকায়, এবং যার বিনিময়ে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বাধ্য হবে তাকে স্বর্ণ দিতে, কারণ সে ওই স্টাম্প চুক্তির সই করেছিল নিক্সন নিজেই। এবং আমেরিকা সেই স্বর্ণ দিয়েও দিল, কিন্তু তার মাথায় হাত, কারণ সব দেশগুলো যদি একই পর্যায়ে আগাতে থাকে, সবাই যদি ডলার তাকে দিতে থাকে, সে তো সবাইকে স্বর্ণ দিতে পারবে না, যার ফলশ্রুতিতে আমেরিকা তলানিতে নেমে আসবে। ঠিক এই চিন্তা করেই সমস্ত হর্তাকর্তা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন একটি গোপন বৈঠকে বসলো। কোনো ক্যামেরা নেই, কোনো সাংবাদিক নেই, শুধুমাত্র তারাই। সেই বৈঠকে সিদ্ধান্ত হলো একটি। এক রবিবার রাতে যখন এশিয়া ঘুমোচ্ছিল, ইউরোপ বাণিজ্য বন্ধ করে ঘুমোচ্ছিল, তখন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ক্যামেরার সামনে আসলো এবং ঘোষণা দিল, আজ থেকে ডলার আর স্বর্ণের সাথে বাধা নেই। কোনো রাজ্য, কোনো দেশের সিদ্ধান্ত ছাড়াই এই ঘোষণাটি দিয়ে দিয়েছিল আমেরিকা। এখন প্রশ্ন চলেই আসে, স্বর্ণ যেহেতু নেই, ডলারের সঙ্গে বাধা, তাহলে কিভাবে ডলার আবার সেই সাল থেকে এই পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে বিশ্বের পৌঁছে গিয়েছে? কিভাবে স্বর্ণের ছাড়াই ডলার পৌঁছে গিয়েছে এই চূড়ান্ত মানে? সাল ঘুরে ফিরে আবার চলে আসলো 1973-এ। আমেরিকার বাণিজ্য মন্ত্রী পা রাখলো সৌদি আরবের মাটিতে, এবং তাদের সঙ্গে অর্থাৎ সৌদি আরবের হস্তকর্তাদের সঙ্গে বৈঠকে বসলো। গোপন বৈঠকে ঠিক আগের মতোই, কোনো ক্যামেরা নেই, কোনো সাংবাদিক নেই, শুধু তারাই। বৈঠকে সিদ্ধান্ত হলো, সৌদি আরব আর তেল বেচবে না, ডলার ব্যতীত হোক তা স্বর্ণ বা যে কোনো কারেন্সিতেই, শুধুমাত্র ডলারেই তারা তেল
বিক্রি করবে এবং যার বিনিময় আমেরিকা সৌদি আরবকে দিবে যথাযথ প্রোটেকশন, যথাযথ সৈন্য এবং যথাযথ যতটা লাগে সৌদি আরবের। এই বিনিময়ে সৌদি আরব ডলারে তেল বিক্রি করা শুরু করলো। ঠিক প্রোটেকশন এবং সেনার লোভে অন্যান্য তেল বিক্রি করা দেশগুলো সৌদি আরবের সঙ্গে একত্রিত হলো, অর্থাৎ তারাও ডলার ব্যতীত অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবে না, এটা সিদ্ধান্ত নিল এবং যার বিনিময়ে সমস্ত দেশকেই আমেরিকা দেওয়া শুরু করলো যথাযথ সেনা, যথাযথ প্রোটেকশন। এটা কি বলে পেট্রো ডলার, এবং যার মাধ্যমে ডলার আবার পৃথিবীর রাজার মুকুটটি পরে নিয়েছিল। এবার প্রথম প্রশ্নতেই চলে আসি, শ্রীলঙ্কার কাছে যথাযথ পরিমাণ তাদের কারেন্সি থাকার সত্ত্বেও তারা কেন মাত্র রিজার্ভ ডলার ফুরিয়ে যাওয়ার কারণে পথে বসে গিয়েছিল? কারণটা খুবই সহজ। ধরুন আমি বাংলাদেশ, আপনি ইন্ডিয়া, আমি আপনার কাছে জামা কাপড় বিক্রি করলাম, যার বিনিময়ে আপনি আমাকে রুপিয়া দিলেন, এবং আমি কিন্তু এই রুপিয়া দিয়ে সৌদি আরব থেকে তেল কিনতে পারবো না, বা বাদ বাকি দেশগুলো থেকেই। এবং তেল এমন একটি খনিজ যার মাধ্যমে বর্তমান বিশ্ব চলতেছে, বর্তমান বাজারের দাম নির্ধারণ করা হচ্ছে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার কাছে তেল আসা বন্ধ হয়ে যায়, ডলার রিজার্ভ ফুরিয়ে যাবার কারণেই, এবং 22 সালে এই কারণেই শ্রীলঙ্কা পথে বসে গিয়েছিল। কিন্তু আমেরিকা গিয়ে ভুল করলো 2012 সালে। কেন? ইরানকে সুইফট থেকে বের করে দেওয়া হলো। এবার কথায় আসে, সুইফট মূলত কি? সুইফট হলো এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে বিশ্বের সমস্ত দেশগুলো কারেন্সি আদান প্রদান করে, অর্থাৎ এখানে আমেরিকার আধিপত্য চালায়, এবং এই সুইফটে বিশ্বের 200-রও বেশি দেশ এখানে অ্যাড রয়েছে সুইফট নেটওয়ার্কে। যেই আমেরিকা ইরানকে সুইফট থেকে বের করে দিল, তৎক্ষণিক আমেরিকা ইরানকে বের করে দেবার পরেই ইরানের কারেন্সির মান তলানিতে নেমে আসলো। ঠিক সেম গোলটা আবার আমেরিকা কি করে 2022 সালে রাশিয়াকে এই সুইফট থেকে বের করে দেবার কারণে। ঠিক এই আধিপত্য আর কতদিনই বা চলবে? এই আধিপত্য বেশি দিন চললো না। 2022 সালেই সমস্ত দেশগুলো, অর্থাৎ ভারত, চায়না, রাশিয়া, ইরান এবং আরো অনেক দেশগুলো আন্দোলন শুরু করলো। এটা সরাসরি না, চুপি চুপি আন্দোলন শুরু করলো যে তারা আর ডলার দিয়ে তেল কিনবে না, অন্যান্য তাদের নিজস্ব কারেন্সি দিয়ে তারা তেল আবার কেনা শুরু করবে। অর্থাৎ পৃথিবীতে ডলারের আধিপত্য খুব শীঘ্রই তলানিতে নেমে আসতে চলেছে। সেই সময়ে প্রস্তুত থাকুন।